28 বছর পর বিএনপির বর্ধিত সভা আজ খোলামেলা মত দেবেন তৃণমূল নেতারা। থাকবে তারেক রহমানের দিক নির্দেশনা। দেশের ভিতরে ঐক্য এবং ষড়যন্ত্র, ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ। নেতৃত্বে বাকের ও জাহিদ পদ না পাওয়ায় একাংশের বিক্ষোভ সংঘর্ষ। নওগাঁর একচ্ছত্র অধিপত্য ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। হাতিয়েছেন কোটি কোটি টাকা, কঠোর শাস্তির দাবি এলাকাবাসী। হাট ঘাট চাকরি দেওয়ার কথা বলে এই সমস্ত টাকাগুলা ওনার ছোট ভাই মনা মজুমদার ওনাকে লেলিয়ে দিয়ে এই জিনিসগুলা করিয়ে নিছে। দুধ জমি মেলা সহকারে টাকা পয়সা তছনছ করে নিছে। কুষ্টিয়ার পৌরসভাগুলোয় ব্যাহত নাগরিক সেবায় ধীর গতির অভিযোগ। নিশ্চিতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসকের। চট্টগ্রামে শত শত অবৈধ ইটভাটায় দূষিত পরিবেশ, মরছে মাছ, গবাদি পশু, নষ্ট হচ্ছে ফসলি জমি। লোক দেখানো অভিযানে সীমাবদ্ধ প্রশাসন। এবং অবশেষে দূর হলো গাজা শান্তি চুক্তি, ভেস্তে যাওয়ার শঙ্কা। মুক্তি পেয়েছে 620 ফিলিস্তিনি, 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর। লিখছিলেন শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। প্রায় 28 বছর পর হতে যাওয়া বর্ধিত সভার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিএনপি। দলের নীতি নির্ধারকরা বলছেন, দেশের বর্তমান রাজনীতির বিভিন্ন প্রশ্নের জবাব খুঁজতেই এই সভা। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মতে, ষড়যন্ত্র মোকাবেলা ও ঐক্য অটুট রাখতে বিশেষ তাৎপর্যপূর্ণ হবে এবারের বর্ধিত সভা। সাইফুল দীপনের প্রতিবেদন। প্রায় 28 বছর পর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির বর্ধিত সভা, যেখানে অংশ নিচ্ছেন দলের শীর্ষ থেকে শুরু করে তৃণমূলের 4000 নেতা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নানা প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দ্রুততম সময়ে নির্বাচনের দাবি আদায়ে করণীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এবারের বর্ধিত সভা থেকে। আগামী দিনে আমাদের কর্মকাণ্ড কি হবে, নির্বাচন কিভাবে আমরা পরিচালনা করব, সব বিষয়ে রাজনীতির সকল প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য আমরা এই বর্ধিত সভার জন্য আয়োজন করেছি। আমরা ইতিমধ্যে 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছি বন্ধু রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে। সেটাকে বাস্তবায়ন করার জন্য একটা নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। সেই নির্বাচনটা কত তাড়াতাড়ি অনুষ্ঠিত করা সম্ভব, সরকারের সঙ্গে সেই বোঝাপড়াটার বিষয়েই মূলত আলোচনাটা হবে বলে আমি মনে করি। বর্ধিত সভার আগের দিন সভাস্থলের প্রস্তুতি পরিদর্শন করে সংবাদ মাধ্যমে কথা বলেন বিএনপি নেতারা। তৃণমূল হচ্ছে আমাদের দলের মূল শক্তি, তো তারা আসবেন, তারা তাদের বক্তব্য দেবেন এবং তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই আমাদের আগামী দিনের পথ চলা আমরা নির্ধারণ করব। আমরা কিভাবে আগাবো, আমরা কি কর্মসূচি নিব। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন, আগামী দিনের চলার পথ নির্দিষ্ট করতে বর্ধিত সভায় তৃণমূলের সুপারিশকে গুরুত্বের সাথে নেবে বিএনপি। আধিপত্যবাদী শক্তির তাদের বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ষড়যন্ত্র, ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। তৃণমূলের নেতাদের যে কোনো প্রশ্নের উত্তর দেবেন বর্ধিত সভার সভাপতি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সাংগঠনিক পুনর্গঠনে হতে পারে বিভিন্ন স্তরের নেতৃত্বে রদবদল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিএনপির বর্ধিত সভার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, তারা প্রত্যাশা কি করছেন জানাবেন।
ধন্যবাদ বুবলি। দীর্ঘ 28 বছর পর বিএনপির আবারও বর্ধিত সভা ডেকেছে এবং এবারের এই বর্ধিত সভায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটি হলো এবার কিন্তু আপনার তৃণমূলের প্রায় 3,500 ডেলিগেট এখানে অংশগ্রহণ করবে এবং এই 3,500 ডেলিগেট কিন্তু সবাই কিন্তু স্থানীয় পর্যায়ের শীর্ষ পর্যায়ের নেতা যারা রয়েছেন তারা এখানে আজকে অংশগ্রহণ করবেন। যদিও এই বর্ধিত সভা ঠিক সকাল 10টায় শুরু হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যেই কিন্তু যারা শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন বা আপনার ঢাকা শহরের যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং তারা যাতে কোনোভাবে কোনো বিশৃঙ্খলা না হয় সেই ব্যাপারটা কিন্তু আসলে তারা দেখেছেন। ইতিমধ্যে কিন্তু আপনার তারা কিন্তু বেশ এখানে সরব রয়েছেন এবং আপনাকে একটু বলে রাখি যে এই আজকের এই বর্ধিত সভাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের কিন্তু প্রত্যাশার শেষ নেই, কারণ নেতাকর্মীরা দীর্ঘ 28 বছর পরে আবার তারা একত্রে মিলিত হবেন এবং সেই সাথে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আজকে তাদের কথা শুনবেন। তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছে তাদের যে ক্ষোভ রয়েছে, তাদের যে অভিযোগ রয়েছে এবং সেই সাথে তাদের যে প্রত্যাশাগুলো রয়েছে সেটি কিন্তু আজকে তারা শুনবেন এবং সেগুলো শোনার পরে বিএনপির যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তারা কিন্তু তাদেরকে কোনো নির্দেশনা দেবেন এবং কিভাবে আগামী নির্বাচনকে কিভাবে নির্বাচনে বিএনপিকে জয়লাভ করানো যায় এবং সেই নির্বাচনের প্রস্তুতি আসলে কি হতে পারে সে বিষয়ে কিন্তু আসলে আপনার তারা কিন্তু বলবেন। আমরা যদি একটু কথা বলি একজনের সাথে, আজকে যে বর্ধিত সভা নিয়ে আসলে আপনাদের কি ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে? আমাদের অনেকগুলো উপকমিটি করা হয়েছে এবং আমাদের নির্বাহী কমিটি সহ জেলা কমিটির সভাপতি সেক্রেটারি, উপজেলা পৌর কমিটির সভাপতি সেক্রেটারি তারা এখানে যোগদান করবে। আমাদের মধ্যে একটা ঈদের আমেজ মনে হচ্ছে, আমরা সকলেই পুলকিত, আমরা আনন্দিত এবং আমরা আশা করছি যে এখানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয়ের যে মেসেজ আসবে সেটার জন্য আমরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ ঢুকে পড়বো। যেমনটি আসলে শুনছিলেন যে তাদের সবার মধ্যে নেতাকর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের ঈদের আমেজ বিরাজ করছে। আসলে এই দীর্ঘ লড়াই সংগ্রামের পরে এই যে তাদের যে এই লড়াই সংগ্রামের পরে যে আসলে আপনার তাদের যে এই আবার পুনর্মিলন, এই পুনর্মিলনে কিন্তু আসলে সবাই এক ধরনের উৎসব বিরাজ করতেছে। আমরা একটু কথা বলবো বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকুর সাথে। আজকে যে আপনাদের এই যে বর্ধিত সভাটি এই বিষয়ে আসলে আপনাদের প্রত্যাশা কি থাকতে পারে এবং আজকের প্রস্তুতি কিরকম হয়েছে সম্পন্ন? আপনি এই সকালেই দেখছেন যে আমাদের প্রস্তুতি কিরকম। আমরা যারা শৃঙ্খলার দায়িত্বে রয়েছে তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। 10টায় শুরু হওয়ার কথা, এখন বাজে 8টার মধ্যেই আমাদের এই জায়গায় যারা শৃঙ্খলার দায়িত্ব পালন করবে তারা ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছেন। আমরা মনে করি আল্লাহর রহমতে আমাদের প্রোগ্রামটি ইনশাআল্লাহ সাকসেসফুল হবে। এই বর্ধিত সভাটি, এই বর্ধিত সভা যে মূল যেই তাৎপর্য, মূল যেই মানুষের আগ্রহটা জানার যে আগ্রহটা, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কিন্তু নির্বাচন চায়, গণতন্ত্রকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। সেই গণতন্ত্রে আন্দোলন করেছে মানুষ, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। কাজেই আমাদের একটি কথা, এই গণতন্ত্রের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র হচ্ছে, যে জন্য আমাদের বর্ধিত সবাই মূল স্লোগান হচ্ছে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। কাজেই আজকে সকলকে তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। যেমনটি শুনছিলেন আসলে আপনার এই তাদের যে আসলে যে প্রত্যাশা এবার আজকে কিন্তু অনেক বড় প্রত্যাশা রয়েছে এবং সেই সাথে তৃণমূলের যে নেতাকর্মীদের এক ধরনের যে আপনার প্রত্যাশা সেটি আজকে পূরণ হবে এবং আগামী নেতৃত্ব কি হতে পারে এবং বিএনপির আসলে কি ধরনের নির্দেশনা থাকবে, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা সেই নির্দেশনা কিন্তু আজকে দেবেন তৃণমূল পর্যায়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিয়াজ মোর্শেদ জানাচ্ছিলেন বিএনপির বর্ধিত সম্পর্কে খবরাখবর। চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি, শুধু হাত বদল ও চাঁদার রেট বেড়েছে। যেখানে চাঁদাবাজ সেখানে যুদ্ধ, যেখানে দখলবাজ সেখানে লড়াই, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার বিকেলে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ মাঠে জামায়াতের পথসভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে 2.25 কোটি ভুয়া ভোটার সহ মৃত ব্যক্তির ভোট কেটে সায় করতে হবে। এছাড়া আওয়ামী লীগের চেয়ারম্যান ও মেম্বাররা পালিয়ে গেছে, এ কারণে সাধারণ মানুষ সেবা পাচ্ছে না। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে।
বাংলাদেশের দেশ প্রেমিকের যারা এতদিন যাবে একমাত্র ইসলামী আন্দোলনের কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ হাসানকে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির নাম প্রকাশ করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা আসে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে আছেন তাহমিদ আল মুদাসসির এবং আশরাফা খাতুনকে মুখপাত্রের দায়িত্বে দেয়া হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়। এতে আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল কাদের ও সদস্য সচিব করা হয়েছে মহির আলমকে। এদিকে নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের অবমূল্যায়ন করার অভিযোগ জানায়। আমি তো এই বড় ভাইগুলো গিয়ে ভাই নামছিলাম ভাই। 5 তারিখ পর্যন্ত আমরা আন্দোলন করছি ভাই উত্তরায় ভাই। 18 তারিখ আন্দোলন করছি উত্তরায়। আগস্টের 2 তারিখ উত্তরা ভাই 13 জন মারা গেছে মাইলস্টোনের সামনে। ওইখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমরা উত্তরা থেকে ভাই। সর্বপ্রথম মার্চের উদ্দেশ্যে উত্তরা থেকে ভাই আমরা ব্যারিকেড ভাঙছি সেনাবাহিনীর ভাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ওইভাবে কোনো আলোচনার মাধ্যম ছাড়া এসে আজকে দল ঘোষণা করা হচ্ছে। কিন্তু যদি আপনি আন্দোলনের দিন পর্যন্ত দেখেন 5 তারিখ পর্যন্ত এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক, সবচেয়ে বড় জায়গা, এই গণ অভ্যুত্থানের যে বিজয় আনার পিছনে যতগুলো কাজ করা লাগে, সংগ্রাম গড়ে তোলা লাগে, সবগুলো আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তুলেছে। পরে সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। তিনি বলেন, কেন্দ্রীয় সংসদে যে 4 জন দায়িত্ব পেয়েছেন তাদের ব্যাপারে সবাই একমত রয়েছেন। শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন রয়েছে সেই প্রতিফলনটা কিন্তু আমাদের ছাত্র সংগঠন কিন্তু নিশ্চিত করবে। সে লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কিংবা 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এটা ইতিবাচক প্রতিযোগিতা। কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের না রাখায় হাতাহাতি ও সংঘর্ষে 2 সমন্বয়ক আহত হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে নতুন ছাত্র সংগঠনের পদে বৈষম্যের অভিযোগে ও শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত 10:45টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকায় রূপায়ণ টাওয়ারের সামনের সড়কটি অবরোধ করেন তারা। পরে রাত 11টার দিকে আজ রাজধানীর 4টি পয়েন্ট অবরোধের ঘোষণা দিয়ে সড়কটি ছেড়ে দেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় বুধবার সন্ধ্যায় তাদেরকে অন্যায়ভাবে মারধর করা হয়। আমরা একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে থাকবো। আমরা সকল যেহেতু জায়গায় চিন্তা করতেছি একটা জায়গায় আমরা থাকবো। তো আমাদের কথা হচ্ছে যে এই সকল দাবি দাওয়া আমাদের না মানা হলে 28 তারিখে ব্লকেট কর্মসূচি থাকবে। নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে সরকার থেকে পদত্যাগ পর বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সম্পাদনের বিরোধে প্রকাশ করেন নাহিদ ইসলাম। উপদেষ্টা পদে যোগদানের আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। সম্মানী গ্রহণের জন্য সরকারিভাবে সোনালী ব্যাংকে খোলা ব্যাংক অ্যাকাউন্টের 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লেনদেনের হিসাব দেশের জনগণের কাছে উপস্থাপন করেন তিনি। বিবরণীতে দেখা যায় 10,06,886 টাকা জমার বিপরীতে উত্তোলন করা হয়েছে 9,96,188 টাকা। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নাহিদ ইসলামের পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা ক্রয় করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। প্রধান উপদেষ্টাকে দেয়া এক চিঠিতে এ কথা বলেন তিনি। এদিকে 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন অ্যান্টনিও গুতেরেস।
মঙ্গলবার দেয়া এক চিঠিতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের দৃঢ় সংহতি এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান পরিবর্তন প্রক্রিয়ায় সমর্থন পুনর্ব্যক্ত করা ও একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সম্পৃক্ত করার আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ সহ এই অঞ্চলের উপর সৃষ্ট প্রভাব এবং রাখাইনের মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে ডক্টর ইউনূসের উদ্বেগের প্রতি সহমত জানান জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশকে রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাসও দেন তিনি। রোহিঙ্গাদের বিষয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধান ও রাখাইনের রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায় তা নিয়ে কাজ করার কথাও বলেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 4 দিনের সফরে আগামী 13ই মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের দপ্তরও আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিবের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গেল 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। সবশেষ 2023 সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যু নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। মোহাম্মদ সাকিব, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিমানবন্দরে ট্রলি কেনায় প্রায় 7.5 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। এ সময় সংবাদ সংগ্রহে গেলে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়। অভিযান শেষে দুদক কর্মকর্তা বলেন, অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা রয়েছে, তবে বেশ কিছু পর্যালোচনা বাকি রয়েছে যা পরবর্তীতে খতিয়ে দেখে কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। এইচএমএলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। বিমানবন্দরে ট্রলি কিনায় 7.5 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের পুরাতন হেড অফিসে বেলা 12টায় অভিযান কার্যক্রম পরিচালনা করে দুদকের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। বেবিচকের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি যখন দুদক খতিয়ে দেখছে, ঠিক তখনই সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংবাদকর্মীদের প্রবেশে বাধা দেয় বেবিচকের নিরাপত্তা কর্মীরা। মেইন গেটে তাদের প্রায় 2.5 ঘন্টা আটকে রাখা হয়। পরবর্তীতে বেবিচকের নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার চেষ্টা করলেও নামাজের কথা বলে দরজা বন্ধ করে রাখেন তিনি। দুদক টিমের সহায়তায় দীর্ঘ 1 ঘন্টার চেষ্টার পরও দেখা মেলেনি নির্বাহী অফিসারের। অভিযান শেষে দুদক কর্মকর্তা বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে। মিলেছে প্রাথমিক সত্যতা। $160 ট্রলি $370 কেনা হয়েছে। তো টোটাল ক্রয়ের মূল্যমান ছিল প্রায় 7.5 কোটি টাকা। আমরা রেকর্ডপত্রগুলো নিয়েছি, এখন হয়তো আগামী 2 দিনের মধ্যে আমরা প্রতিবেদন দাখিল করে ফেলবো। যাভাবে প্রতিবেদন দাখিল করবো, প্রতিবেদনে উল্লেখ করবো আর কি, যেহেতু রেকর্ডের বিষয় এবং প্রত্যেকটা জিনিসের রেকর্ডের বিষয়। দেখছেন প্রকিউরমেন্ট রিলেটেড জিনিস এগুলো সবই রেকর্ডের। তো রেকর্ডপত্রগুলো নিয়েছি, তো এগুলা থেকে আমরা ফান্ডিংস বের করবো আর কি। এই সময় তিনি আরও বলেন, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাংবাদিকদের প্রবেশের বিষয়টি জানালেও তারা গণমাধ্যমকে বাধাগ্রস্ত করে। তাদের এহেন আচরণ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলেও উষ্মা প্রকাশ করেন দুদকের সহকারী পরিচালক। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি অবহিত করব যে গণমাধ্যম কর্মীরা আজকে গিয়ে আমাদের সাথে গিয়ে ওনাদের অফিসে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলতে পারেন নাই, অফিসে ঢুকতে পারেন নাই বা অফিস পর্যন্ত গিয়েছেন, এটা আমরা জানাবো। অত সিনিয়র কর্তৃপক্ষ চিন্তা করবেন। এইসব বিষয়গুলো নিয়ে দ্রুত সময়ের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে টহল ও চেকপোস্ট বাড়িয়েছে যৌথ বাহিনী। অপরাধ দমনে নগরের গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর টহল ও তল্লাশি চালানো হয়। যৌথ বাহিনীর এমন তৎপরতায় সন্তোষ জানিয়েছে নগরবাসী। এদিকে 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয়েছে 678 জনকে। তারেক মাহমুদ সুজনের রিপোর্টে বিস্তারিত।
রাজধানী ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাইকারী ও চাঁদাবাজদের দমনে ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় বুধবার রাতভর রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় চলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযান। এ সময় চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে তল্লাশির পাশাপাশি সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়। প্রশাসনের এমন তৎপরতাকে স্বাগত জানায় নগরবাসী। একই সঙ্গে মহল্লায় মহল্লায় টহল আরও বাড়ানোর দাবি জানান তারা। আমরা এটা ভালো চোখে দেখি, এটা সবার জন্য ভালো। আমরা যারা বাঙালি আছি, নির্মবিক্ত লোক আছি, তাদের জন্য খুবই ভালো। তাদের দায়িত্বে আমরা খুবই সন্তুষ্ট। দিকটাতে ভালোই মনে করতেছি, কারণ আমাদের নিরাপত্তার জন্যই তো তারা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে টহল ও চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে পুলিশ জানায়, অপরাধী যত শক্তিশালী হোক না কেন কঠোরভাবে তাদের দমন করা হবে। আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং আমাদের গর্বের, আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী, আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি। নগরবাসীর এবং সর্বমোট আমরা সারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ইনশাল্লাহ করে যাব। সন্ত্রাসী যেই হোক, সে যদি যত রকম শক্তিশালী হোক, আইনের হাত থেকে সে কোনোভাবেই রক্ষা পাবে না। রাজধানীতে ছিনতাই ও অন্যান্য অপরাধ বৃদ্ধি পাওয়ায় ব্যাপক অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। অপরাধ দমনে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা বাড়ানোর আহ্বানও করে পুলিশ। এদিকে গেল 24 ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে 678 জনকে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দর্শক, গাজীপুরে বেড়েছে ব্যাটারি চালিত অটো রিকশার দৌরাত্ম্য। এতে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যানজট নিরসনে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা এ বিষয় নিয়ে বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর কিন্তু যানজটের নগরী বলা চলে। এখানে কিন্তু সব জায়গায় আমরা সকাল থেকে সারাদিনই কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিক্সা রয়েছে তাদের যে দূরত্ব এবং তারা যে ব্যাপক গতিতে গাড়ি চালাচ্ছে এবং দুর্ঘটনার মূল কারণই হলো ব্যাটারি চালিত অটোরিক্সা। আপনি জানেন যে রাস্তাঘাটে কিন্তু এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সার যন্ত্রণায় কিন্তু সাধারণ মানুষ অতিষ্ঠ। আপনি জানেন যে এর যে কত পরিসংখ্যা কেউ কিন্তু বলতে পারবেন না। গাজীপুর সিটি কর্পোরেশন এবং জেলার মধ্যে সড়ক মহাসড়কে কিন্তু দাপড়ে বেড়াচ্ছে সমস্ত ব্যাটারি চালিত অটোরিক্সা। যদি আমি দেখাতে চাই, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সব জায়গায় কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সার যে একটি অবস্থান সেটা কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু সারি সারি কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা সড়ক মহাসড়কগুলোতে কিন্তু দাপড়ে বেড়াচ্ছেন। আপনি জানেন যে সব জায়গায়, অর্থাৎ এখানে যদি সড়ক মহাসড়কে কিন্তু সব জায়গায় কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিক্সা আছে সে সমস্ত অটোরিক্সার যন্ত্রণায় সাধারণ মানুষ কিন্তু এক প্রকার অতিষ্ঠ বলা চলে এবং এদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ না থাকার ফলে তারা সড়কে কিভাবে চলতে হয় এবং সেইটা তারা কিন্তু নিম্নতম ধারণা না থাকায় তারা কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিনই কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ এবং নিজেরাও। এই সমস্ত অটোরিক্সা বন্ধের দাবি দীর্ঘদিনের সাধারণ মানুষ যারা রয়েছেন তারা চাচ্ছেন যে এই সমস্ত অটোরিক্সা বন্ধ করে সাধারণ যে একটি পরিবেশ, রাস্তার যে একটি পরিবেশ সেটা কিন্তু তৈরি করতে চাচ্ছেন এবং বারবার আমরা দেখেছি যে নানাভাবে উদ্যোগ নিয়েও কিন্তু এটাকে বন্ধ করা যাচ্ছে না কোনোভাবেই। তো ব্যাটারি চালিত যে অটোরিক্সা রয়েছে সেগুলো কিন্তু আপনি জানেন যে একটি মহলকে খুশি করেই কিন্তু ব্যাটারি চালিত রিক্সাগুলো রাস্তায় চলছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে এদেরকে নিরুৎসাহিত না করে, অর্থাৎ এই সমস্ত গাড়ি যাতে রাস্তায় চলে এদেরকে কিন্তু উৎসাহিত করা হচ্ছে। তো সব জায়গায়, অর্থাৎ গাজীপুরের প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্যাটারি চালিত যে অটোরিক্সা, সেই অটোরিক্সার যন্ত্রণায় কিন্তু সাধারণ নাগরিক যারা রয়েছেন তারা অতিষ্ঠ এবং সব জায়গায় হাঁটা পর্যন্ত যায় না, যানজট এবং দীর্ঘক্ষণ কিন্তু লেগে রয়েছে এবং আপনারা জানেন যে সড়কগুলোতেই কিন্তু তারা বেশি ভিড় করছে এবং সড়ক মহাসড়কগুলোতে যদিও কথা রয়েছে তারা আঞ্চলিক সড়কগুলো
ব্যবহার করার কথা কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এইটা কিন্তু প্রতিযোগিতামূলক, অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সে সমস্ত গাড়িগুলোর সাথে কিন্তু আপনার পাল্লা দিয়ে, অর্থাৎ তাদের সাথে কিন্তু পাল্লা দিয়ে চলছে। আমার পিছনে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানটা হলো হাইওয়ে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অটোরিক্সা, সারি সারি অটোরিক্সা কিন্তু ব্যাটারি চালিত ইজি বাইক কিন্তু আপনার চলছে রাস্তায়। এদেরকে কোনোভাবেই প্রতিরোধ বা গতিরোধ করা যাচ্ছে না। তারা কিন্তু রাস্তার মধ্যে ব্যাপকভাবেই তাদের দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে তার সংখ্যা। সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু বলছেন যে এগুলি এখন যদি এটা রোধ করা না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু মহাসড়কগুলোতে আপনার যানজটের মূল কারণই হবে ব্যাটারি চালিত অটোরিক্সা। আপনি জানেন যে গাজীপুর শহর কিন্তু মোটামুটি বলা চলে অচল প্রায়। সেখানে কিন্তু ব্যাটারি চালিত রিক্সার যন্ত্রণায় সাধারণ যে গাড়ি রয়েছে সে সমস্ত গাড়ি মানুষ ব্যবহার করা বাদ দিয়ে দিয়েছে। এবং এছাড়া সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এদের যে সংখ্যা, অর্থাৎ গাজীপুরে এর কত যে সংখ্যা বা কতগুলো সঠিক সংখ্যা আমরা কিন্তু সিটি কর্পোরেশনতে পাইনি এবং এর মূল কারণটা আমরা বের করতে পারিনি। আপনার একটি মহলকে কিন্তু খুশি করেই ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো কিন্তু রাস্তায় নেমেছে এবং চলতেছে, এটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাত 2:55 সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এই ঘটনায় জেলার অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির খুবই কাছে খারুপাতিয়া নামক শহর থেকে 17 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তর জানিয়েছে ভূমিকম্পটির মান ছিল 5.3। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। নওগাঁর নিয়ামতপুর, পোরশা ও সাপাহার সহ গোটা জেলায় ছিল সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একচ্ছত্র আধিপত্য। এলাকাবাসীর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনি হাতিয়েছেন কোটি কোটি টাকা। সরকারি জলাশয় দখল, টেন্ডার বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলি বাণিজ্যে তাকে সহায়তা করত তার পরিবার। তার ও তার পরিবারের অপকর্মের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সহকর্মী কাজী কামাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। 2008 সালে নওগাঁ 1 আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সাধনচন্দ্র মজুমদার। নির্বাচিত হন পরের 3 বারও। 2018 সালে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। 2024 সালে দ্বিতীয় দফাতেও তাকে দেয়া হয় খাদ্যমন্ত্রীর দায়িত্ব। এলাকাবাসীর অভিযোগ, এমপি হওয়ার পর এলাকায় রামরাজত্ব কায়েম করেন সাধনচন্দ্র। মন্ত্রী হওয়ার পর হয়ে ওঠেন পুরোপুরি স্বৈরাচার। সরকারি জলাশয় দখল, চালের বাজার নিয়ন্ত্রণ, টেন্ডার বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলি বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া এলাকার যে কোনো উন্নয়নমূলক কাজে কমিশন দিতে হতো সাধনের সিন্ডিকেটকে। ফৌজদারি মামলা মোকদ্দমা করে দিয়ে থানা পুলিশকে দিয়ে হয়রানি করে সেখান থেকে সে টাকা ইনকাম করতো। তার দায়বদ্ধতা নেই, জবাব দিতে নেয়, এটাই ছিল তার একমাত্র শক্তি এবং সেই শক্তির বলিয়ান হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমার ছেলের চাকরির ব্যাপারে, প্রাইমারি চাকরির ব্যাপারে মন্ত্রী সাহেবের ওখানে গেছিলাম, তিনি 20 লাখ টাকা নিয়ে অন্যজনকে চাকরি দেয়। মন্ত্রণালয়ে পারিবারিক প্রভাব বলয় তৈরি করেন সাধনচন্দ্র। খাদ্যমন্ত্রীর সহকারী হিসেবে ভাতিজা রাজেশ বসতেন মন্ত্রণালয়ে। সব অপকর্মের সমন্বয় করতেন মন্ত্রীর একান্ত সচিব সাধনচন্দ্রের বড় জামাতা আবু নাসের বেগ ও মন্ত্রীর এপিএস এর দায়িত্বে থাকা ছোট মেয়ে তৃণা মজুমদার। অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী। এখন তার বিচার চাইছেন এলাকাবাসী। পুকুর, হাট, ঘাট, চাকরি দেওয়ার কথা বলে এই সমস্ত টাকাগুলা উনি ওনার ছোট ভাই মনা মজুমদার ওনাকে লেলিয়ে দিয়ে এই জিনিসগুলা করিয়ে নিছে। এই বদি চেয়ারম্যান দিয়ে মন করে মোনা, এই মন্ত্রী ভাই এলা চন্দননগর মন করে মেলা জুত জমি এলা মেলা সহকারে টাকা পয়সা তছনছ করে লিছে। আমাদের বুধুরিয়ার মজার 60টা পুকুর, কমপক্ষে 10 থেকে 12টা পুকুর আছে, সব ওখানকার ছেলেবেলের রূপে ওরা তারা খায়। বিচারটা আপনারা করেন, আমি বিচার চাই। এরই মধ্যে সাধনচন্দ্র মজুমদারের অবৈধ সম্পদের সন্ধানে নেমেছে দুদক। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় ভেঙে পড়েছে পৌরসভাগুলোর নাগরিক সেবা।
মেয়র কাউন্সিলর না থাকায় প্রতিনিয়তই ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সেবা পেতে ঘুরতে হচ্ছে দিনের পর দিন। ধীর গতিতে নাগরিক সেবার কাজ চলছে বলে অভিযোগ পৌরবাসীর। তবে কাজের গতি বাড়ানো সহ নাগরিক সেবা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয় দেশের সব পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের। স্থবিরতা নেমে আসে পৌরবাসীদের বিভিন্ন সেবামূলক কাজে। সংকট নিরসনে পৌরসভার বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের। এরপর থেকেই কুষ্টিয়ার 5টি পৌরসভায় নেমে আসে নাগরিক সেবাতে ধীরগতি। শুরু হয় ভোগান্তি। দীর্ঘ সময় অপেক্ষার পরেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ঘুরতে হচ্ছে দিনের পর দিন। নানা রকম সেবার জন্য আসি, এগুলো হলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারণ আসলে বলে যে এখানে কমিশনার নাই, অমুক ওয়ার্ডের কমিশনার নাই, চেয়ারম্যান নাই। নিবন্ধন আজ 15-20 দিন বা 1 মাস হয়ে যাচ্ছে, এর কোনো দায়িত্ববান লোকই নাই। আবেদন করার পরে এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর, এইভাবে ঘর থেকে ঘর প্রতিদিনই যেতে যেতে আমাকে এই পর্যন্ত 1.5 মাস অতিবাহিত হতে গেছে। পৌর সেবাই এমন ভোগান্তি লাঘবে সরকারকে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সুবিধাবঞ্চিত নাগরিকদের। যদি স্থানীয় জনপ্রতিনিধি থাকতো তাহলে এই ভোগান্তিতে তো আমরা পড়তাম না। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে হলে পারে আমাদের নির্বাচনমুখী হওয়া উচিত। আমাদের জাতীয় নির্বাচন, এই পৌরসভা নির্বাচনগুলো, সব নির্বাচনগুলো দ্রুত সম্পন্ন করা উচিত। তবে জেলা প্রশাসক বলছেন, পৌরসভায় কাজের গতি বাড়ানো সহ নাগরিক সেবা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন তারা। আমরা রেগুলার আমাদের যারা পৌর প্রশাসক আছে তাদেরকে আমরা রেগুলার বলছি যেন ওনারা কোনো বিষয় বা কোনো কাজ যেন সময়ের অতিরিক্ত সময় না নেন, এটা যেন দীর্ঘসূত্রিতায় পরিণত না হয়, সেজন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। মিরপুর, কুমারখালী, কুষ্টিয়া সহ জেলার 5টি পৌরসভায় 4,58,342 জন বাসিন্দাদের ভোগান্তি নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চট্টগ্রামে অবৈধভাবে গড়ে ওঠা 3 শতাধিক ইটভাটা পরিবেশ ধ্বংস করে চলেছে। এসব ভাটার অধিকাংশই গড়ে উঠেছে পাহাড় ফসলি জমি, লোকালয় কিংবা জনবসতিপূর্ণ এলাকায়। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হালদা ও কর্ণফুলী নদীর পাড় ঘেঁষেও অনেক ইটভাটা রয়েছে। এতে পুকুর ও নদীর পানি কালো ও বিষাক্ত হয়ে কমেছে মাছ। ঘটছে গবাদি পশু মৃত্যুর ঘটনাও। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা ইটভাটাগুলোর নেই সরকারি অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তার উপর ইট তৈরিতে পাহাড় কেটে মাটি এবং সংরক্ষিত বন উজাড় করে জোগাড় করা হচ্ছে জ্বালানি কাঠ। এসব ইটভাটার কারণে চট্টগ্রামের প্রতিটি উপজেলার প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের পথে। এরই মধ্যে রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, সাতকানিয়া, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, লোহাগড়া ও কর্ণফুলী উপজেলার বাতাসে মেলে তীব্র ঝাঁঝালো গন্ধ। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। আমরা যাতায়াত করতে পারতেছি না, বাড়িঘর নষ্ট হচ্ছে। ঘর বাড়ি তো দেখতে পুরো লালে গেছে, অবস্থা খারাপ হয়ে যায়। অবৈধ ইটভাটা পরিচালনা করতে প্রত্যেক উপজেলায় গড়ে তোলা হয় ইটভাটা মালিক সমিতি নামে সংঘবদ্ধ সিন্ডিকেট। তারা স্থানীয় রাজনীতির সাথে জড়িত থাকায় বাধার মুখে পড়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয়দের দাবি, পুলিশ, ইউএনও, কৃষি কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও জেলা প্রশাসকদের ম্যানেজ করেই চলছে এসব অবৈধ ইটভাটা। আসলে টাকাটা লেনদেন করে চলে যায়, পকেটে টাকা ঢোকা দিলে তখন তো সব ওনাদের হাতে, কেউ তো কিছু বলে না। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে জানিয়ে কয়েকটি ইটভাটাকে জরিমানা সহ 2টি ইটভাটা বন্ধের কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের পরিবেশের সহযোগিতা নিয়ে আমরা আমাদের এখানে প্রথম ধাপে আমরা 3টি ইটভাটা, 3টি, পরের ধাপে 5টি এবং এরপরের ধাপে 2টি। আমাদের টোটাল আমাদের প্রায় জরিমানা করা হয়েছে 11 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর 2টি ইটভাটা আমাদের এই কার্যক্রম বন্ধ করা হয়েছে। চট্টগ্রামের 15টি উপজেলায় অবৈধ ইটভাটার সংখ্যা 3 শতাধিক। এর মধ্যে সবচেয়ে বেশি রাঙ্গুনিয়ায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
ফিলিস্তিনের গাজায় আটক 4 ইসরায়েলির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। দেহাবশেষ পাওয়ার পর বন্দীদের শনাক্ত করার কাজ করছে তেল আবিব। অন্যদিকে ওফের কারাগার থেকে মুক্তি পাচ্ছেন 620 ফিলিস্তিনি বন্দী। এরই মধ্যে তাদের অনেককেই মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শেষ নির্ধারিত বিনিময়ের অংশ হিসেবে এই হস্তান্তর করা হয়। এরই মধ্যে ফিলিস্তিনি বন্দীদের বহনকারী একটি বাস অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছায়। উচ্ছ্বাসে ফেটে পড়েন সাধারণ জনগণ। সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশের।